আমি আপনার ছেলেকে হাঁটা শেখাতে পারি স্যার, শুধু আপনি আমার বাবাকে ছেড়ে দিন। 12-13 বছরের সেই রোগা পাতলা মেয়েটির কণ্ঠস্বর আদালত কক্ষে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথেই সেখানে উপস্থিত প্রতিটি মানুষের মুখে বিস্ময়, সন্দেহ এবং উপহাসের এক মিশ্র রেখা ফুটে উঠল। আদালত কক্ষে একটা শোরগোল পড়ে গেল। পাখার হালকা শব্দ, পুরনো কাঠের বেঞ্চের ক্যাচক্যাচানি, কাগজের খসখসানি, আর এরই মাঝে সেই এক নিষ্পাপ কণ্ঠস্বর, যাই পুরো পরিবেশের চেয়ে অনেক বড় কথা বলছিল। কাঠঘড়ায় দাঁড়িয়েছিল সেই মেয়েটির বাবা, একজন দরিদ্র কবিরাজ। সাধারণ পোশাক, কাঁধ ঝুলে পড়া, কিন্তু চোখে তখনও কিছুটা কৌতূহল, কিছুটা দুঃখ আর কিছুটা আত্মসম্মান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে তার জড়িবুটিতে বিচারকের ছেলে পঙ্গু হয়ে গেছে। বিচারকের চোখে রাগ ছিল, কঠোর মুখমণ্ডল, চোয়াল শক্ত হয়ে চেপে বসা, আঙুলগুলো টেবিলের ওপর হালকা কাঁপছিল। তার ছেলে সামনের সারিতে হুইল চেয়ারে বসেছিল, দুটো পা ঢিলে ঢালা, অবশ, পায়ের ওপর মোটা কম্বল দেওয়া, যাতে মানুষের দয়াভরা দৃষ্টি বেশিক্ষণ আটকে না থাকে। কোর্ট স্টেনোগ্রাফারের হাত মেশিনের উপর চলছিল, আইনজীবীরা ফাইলের পাতা উল্টাচ্ছিলেন। কিন্তু সেই মেয়েটির শব্দের পর যেন সব কিছু ধীর হয়ে গেল। কেউ কেউ একে অপরের দিকে তাকালো, কেউ হেসে দিল, কেউ ফিসফিস করে বলল, এ কি বলছে? কিন্তু বিচারক হাসলেন না, কারণ তার কাছে এখন আর কোনো আশা অবশিষ্ট ছিল না। ডাক্তাররা বলে দিয়েছিলেন স্পাইনাল কর্ড ড্যামেজ, খুব কম সম্ভাবনা যে সে কখনো নিজের পায়ে দাঁড়াবে। ফিজিওথেরাপি, চিকিৎসা, শহরের বড় বড় হাসপাতাল, দেশের নামী ডাক্তার, সব কিছুর শেষ বাক্য একটাই ছিল, আমরা চেষ্টা করতে পারি, গ্যারেন্টি দিতে পারি না। আর এরই মাঝে কেউ আঙুল তুলে দিয়েছিল সেই দরিদ্র কবিরাজের দিকে। এরই দেওয়া জড়িবুটিতে ছেলের অবস্থা খারাপ হয়েছে। আসল কাহিনী কেউ জানত না, কিন্তু অভিযোগ এত ভারী ছিল যে পুরো শহর ধরে নিয়েছিল দরিদ্র কবিরাজ ভুল করেছে। সকাল 11টার সময় আদালতের দরজা খোলা হয়েছিল। মানুষজন উঠে দাঁড়াল। চেয়ারের শব্দ, জুতোর আওয়াজ, ফিসফাস সব একসঙ্গে উঠল। একটি রোগা গরিব মেয়ে ভেতরে এলো। নাম তার নন্দিনী। কুর্তাটা হালকা ময়লা, বিনুনিতে ফিতেও নেই, পায়ে ঘষা চটি, হাতে একটা ছেঁড়া থলি। চোখে ভয় ছিল, কিন্তু কণ্ঠে ছিল সাহস। সে সরাসরি বিচারকের দিকে তাকিয়ে কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি আপনার ছেলেকে হাঁটা শেখাতে পারি স্যার, শুধু আপনি আমার বাবাকে ছেড়ে দিন। আদালতে উপস্থিত অনেকেই অট্টহাসিতে ফেটে পড়ল। একজন আইনজীবী বলল, মাই লর্ড, এই মেয়েটি বিচারক সাহেবকে বোকা বানাচ্ছে। দ্বিতীয় এক আইনজীবী হাসতে হাসতে বলল, যার বাবা পা খারাপ করেছে সেই এখন ঠিক করবে। এ তো সিনেমার চেয়েও বড় নাটক হয়ে গেল। পেছনের বেঞ্চে বসা কিছু যুবক মোবাইলে মিম নিয়ে ভাবতে লাগল, দরিদ্র কবিরাজের মেয়ে আদালতে একই কথা বলে দিল। কিন্তু বিচারক চুপ থাকলেন। তিনি তার ছেলের দিকে তাকালেন। হুইল চেয়ারে বসে থাকা মাটির দিকে তাকিয়ে থাকা ছেলেটি, তার নাম আকাশ। তার চোখের নিচে কালো দাগ, মুখে এক শূন্য নীরবতা। বিচারকের কাছে আদালত কক্ষের সব হাসি যেন কোথাও দূর থেকে আসা শব্দের মতো মনে হতে লাগল। তিনি ভারী গলায় জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? মেয়েটি ঘাবড়ে গিয়ে ওড়নার কোণ চেপে ধরল। তারপর শুধু বলল, নন্দিনী মাই লর্ড, নন্দিনী রামলাল। কাঠঘড়ায় দাঁড়িয়ে থাকা সেই দরিদ্র কবিরাজ রামলাল যেন এই নাম শুনে দম আটকে নিল। তার চোখ ভিজে এলো, কিন্তু সে কিছু বলল না। বিচারক সরাসরি প্রশ্ন করলেন, তুমি জানো তোমার বাবার বিরুদ্ধে কি অভিযোগ? হ্যাঁ মাই লর্ড। নন্দিনীর কণ্ঠস্বর কম্পিত ছিল, কিন্তু স্পষ্ট। লোকেরা বলছে যে বাবার ওষুধে আপনার ছেলের পা খারাপ হয়েছে, কিন্তু এটা সত্যি নয়। আদালত আবার গুঞ্জনে ভরে গেল। কেউ ফিসফিস করে বলল, সবাই নিজের বাবাকে বাঁচায়। বিচারক টেবিলের উপর রাখা কলমটি হালকাভাবে ঘোরালেন। যদি তুমি মিথ্যে বলে থাকো, তার কণ্ঠস্বর আরও ভারী হল, তবে তোমার বাবার যাবজ্জীবন কারাদণ্ড হবে। আদালত কক্ষে নিস্তব্ধতা নেমে এলো। এখন আর হাসি নেই, শুধু চেয়ারের মৃদু শব্দ আর পাখার ঘূর্ণনের আওয়াজ। নন্দিনী এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করল, তারপর বলল, মঞ্জুর মাই লর্ড। যদি আমি মিথ্যে বলে থাকি, তবে আপনি যা সাজা দিতে চান দেবেন, কিন্তু যদি আপনার ছেলের পায়ে সামান্যতম প্রাণ ফিরে আসে, তবে বুঝবেন আমার বাবা নির্দোষ। আসলে কাঠঘড়ায় দাঁড়িয়ে থাকা সেই দরিদ্র কবিরাজ রামলাল সত্যিই জড়িবুটি দিয়ে মানুষের চিকিৎসা করত। সে কোনো হাতুড়ে ডাক্তার ছিল না। তার কাছে ডিগ্রির চেয়ে বড় ছিল তার পূর্বপুরুষদের থেকে পাওয়া ভেষজ জ্ঞান। গ্রামগঞ্জের মানুষ তাকে শ্রদ্ধা করত। সে গরিবদের কাছ থেকে টাকাও কম নিত। ওষুধের চেয়ে দোয়া বেশি কাজে লাগে মা, সে নন্দিনীকে বলত। কিন্তু বিচারক অশোক সেনের কিছু পুরনো শত্রু ছিল।
তিনি খুব সৎ বিচারক ছিলেন, তাই অনেক প্রভাবশালী মানুষ তাকে ঘৃণা করত। তারা প্রতিশোধের সুযোগ খুঁজছিল। তারা একটি পরিকল্পনা করল। একজন লোভী নকল কবিরাজকে তারা নিজেদের দলে টেনে নিল। এক রাতে সেই নকল কবিরাজ একটি ভুল ওষুধ বিচারকের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করল। ঘটনাটি ঘটেছিল যখন আকাশ একদিন বাড়িতে শরীরে হালকা অস্বস্তির কথা জানালো। বিচারকের এক পুরনো চাকর রামলালের নাম বলেছিল। রামলাল এলো, নাড়ি দেখল এবং সাধারণ জ্বরের জন্য একটি কোয়াথ দিল। সেই রাতেই ষড়যন্ত্রকারীরা সক্রিয় হয়ে উঠল। তারা সেই বিপজ্জনক পাউডার বিচারকের বাড়ির চাকরের মাধ্যমে আকাশের দুধে মিশিয়ে দিল। দুধ পান করতেই আকাশের পা দুটো ভারী হতে লাগল এবং কয়েক ঘন্টার মধ্যে সে পঙ্গু হয়ে গেল, আর সমস্ত দোষ গিয়ে পড়ল রামলালের ওপর। এখন সেই মামলা আদালতে ছিল, কিন্তু নন্দিনীর চ্যালেঞ্জের কারণে কাহিনী নতুন মোড় নিল। বিচারক অশোক সেন বললেন, মামলার পরবর্তী শুনানি 1 মাস পরে হবে। নন্দিনী, তুমি আজ থেকে আমার বাড়িতে আসবে। আমার ছেলের চিকিৎসা তুমিই করবে। কিন্তু যদি অবস্থা আরও খারাপ হয় তবে বুঝে রেখো, তুমি তোমার বাবার কপালে বড় সাজা লিখে দিলে। নন্দিনী রাজি হল। তার সামনে এখন ছিল আকাশকে সারিয়ে তোলার এক কঠিন পরীক্ষা। পরের দিন থেকেই শুরু হলো চিকিৎসা। আকাশের ঘরে সে আগেকার ফুটবল আর মেডেলগুলো দেখল। আকাশ খুব রাগী ছিল। সে নন্দিনীকে ঘর থেকে বের হয়ে যেতে বলল, কিন্তু নন্দিনী শান্ত স্বরে বলল, আপনার বাবা আমাকে এখানে আপনাকে আবার দাঁড় করাতে পাঠিয়েছেন। আপনি চাইলে আমাকে ঘৃণা করতে পারেন, কিন্তু আমি আপনার চিকিৎসা না করে যাব না। আকাশের পা দুটোর কোনো অনুভূতি ছিল না। নন্দিনী প্রতিদিন ডাক্তারদের সামনেই নিজের হাতে জড়িবুটির প্রলেপ তৈরি করত এবং আকাশের পা মালিশ করত। ধীরে ধীরে তার হাতের স্পর্শে আকাশের পায়ে হালকা ঝিনঝিনানি শুরু হলো। একদিন আকাশ নিজেই বলল সে তার আঙুল নাড়াতে পারছে। বিচারক সেন প্রতিদিন দরজার আড়াল থেকে এই অলৌকিক পরিবর্তন দেখতেন। তার মনে একাধারে আশা আর অপরাধবোধ কাজ করছিল। এক রাতে নন্দিনী যখন হলের পাশ দিয়ে যাচ্ছিল, তখন সে আকাশের বাড়ির চাকরকে অন্য এক অচেনা লোকের সাথে কথা বলতে শুনল। তারা হাসাহাসি করছিল যে কিভাবে রামলালকে ফাঁসিয়ে দিয়ে তারা বিচারক সাহেবের জীবন তছনছ করে দিয়েছে। নন্দিনী সাহসী হয়ে সেই কথাগুলো আকাশের ফোনের রেকর্ডারে বন্দি করে নিল। পরের দিন সেই রেকর্ডিং আদালতে শোনানো হলো। ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল। বিচারক সেন নিজের ভুল বুঝতে পারলেন। তিনি তক্ষুনি রামলালকে জামিন দিলেন এবং সেই ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিলেন। কয়েক সপ্তাহ পর বিচারকের সেই ঘরে এক অভূতপূর্ব দৃশ্য দেখা গেল। নন্দিনী সাহায্য নিয়ে আকাশ বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে টলমল পায়ে 1 কদম 2 কদম হাঁটল। বিচারক সেন এই দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারলেন না। তিনি এগিয়ে এসে আকাশের হাত ধরলেন এবং তারপর রামলালের সামনে গিয়ে জোর হাতে ক্ষমা চাইলেন। তিনি বললেন, আমি আমার চেয়ার আর ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আজ আপনি আর আপনার মেয়ে আমার চোখ খুলে দিলেন। রামলাল তাকে জড়িয়ে ধরে বলল, আমরা গরিব হতে পারি সাহেব, কিন্তু বেঈমান নই। নন্দিনী এক কোণায় দাঁড়িয়ে হাসছিল। যে মেয়েটিকে দেখে সবাই একদিন আদালতে হেসেছিল, আজ সেই মেয়েটির জন্যই একটি নির্দোষ প্রাণ বেঁচে গেল এবং এক বিচারক ইনসাফের আসল পথ ফিরে পেলেন। সত্যের জয় হলো।